আসসালামু আলাইকুম। আশা করছি সকলেই মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা নতুন একটি অধ্যায় শুরু করব। অধ্যায়টা হচ্ছে ঘনজ্যামিতি। আমার সাথে যারা যুক্ত আছেন জানাবেন কথা লেখাটা ক্লিয়ার কিনা। যারা যুক্ত আছি একটু জানাবো কথা লেখাটা ক্লিয়ার কিনা। কথা লেখা ক্লিয়ার কিনা। শুরু করি তাহলে। হ্যাঁ, আচ্ছা, কিছু কথা আগে বলে নেই। এই ঘনজ্যামিতি অধ্যায়টা এমন একটা অধ্যায়, এটা আপনি যে কোনো বই থেকে পড়তে গেলে একটু হিবিজিবি বা মনে হবে একটু এলোমেলো। তো আমরা চেষ্টা করি যতটুকু সম্ভব গুছিয়ে পড়ার জন্য। আমি শিটে যেভাবে গুছিয়ে দিয়েছি ওই সিকোয়েন্সে পড়ার চেষ্টা করবেন। আমি যেভাবে ক্লাসে পড়াবো, এই একটা ক্লাস করলে মোটামুটি আপনার এই বিষয়ের অ্যাটলিস্ট প্রিলিমিনারির জন্য ভালো একটা প্রস্তুতি হবে। তো যাই হোক, হিজিবিজি না পড়ে একটু গোছায়া পড়তে হবে। শুরু করি। তো প্রথমে আমাদের জানতে হবে ঘনবস্তু জিনিসটা কি, মানে ঘনবস্তুটা আসলে কি। যার দৈর্ঘ্য আছে, যার প্রস্থ আছে, যার উচ্চতা আছে, তিনটা জিনিস যার আছে, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা। যেমন এটা যদি একটা ইট চিন্তা করেন, ইট একটা ঘনবস্তু। কেন ঘনবস্তু বলেন তো? এর দেখেন এই যে দৈর্ঘ্য আছে, এর প্রস্থ আছে এবং এর উচ্চতা আছে। তিনটা জিনিস, 3 ডাইমেনশনাল। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 3 ডাইমেনশনাল। ঠিক আছে। এবার আরেকটা বিষয় যদি আপনাদের দেখেন, এই যে ঘনবস্তুর একটা উৎকৃষ্ট উদাহরণ ঘনক, এই কিউব যেটাকে আমরা বলি। এই কিউবটা দেখেন, এর কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, হাইট আছে, মানে উচ্চতা আছে। তাহলে ঘনক একটা ঘনবস্তু। তাহলে আমরা দেখে নিলাম যে আসলে ঘনবস্তুটা কি। ঠিক আছে। ঘনবস্তু হলো যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে আর উচ্চতা আছে। মনে থাকবে, যার কি আছে? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। ওকে। এখন অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসতে পারে, একটা ইটের ধার কত? মানে ধার মানে হচ্ছে কয়টা সাইড আছে একটা ইট। এটা যদি একটা ইট চিন্তা করেন, এটা যদি একটা ইট চিন্তা করেন, এর কয়টা সাইড আছে? উপরেটা, নিচেটা, 2টা, 3টা, 4টা, 5টা, 6টা। একটা ইটের 6টা তল হয়। তল মানে ধার, 6টা। তাহলে ঘনবস্তু কি? যার দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা থাকবে। ঠিক আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে। ওকে। ঘনবস্তু বিভিন্ন ভাবে বিভক্ত। ঘনক, আয়তাকার ঘনবস্তু, কোনক, বেলন, গোলক। পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হলো গোলক, আয়তাকার ঘনবস্তু, ঘনক। এই তিনটা বেশি করে পড়বো। এগুলো হালকা সূত্র জেনে রাখবো পরীক্ষার জন্য। 1, 2 আর 5। তো আমরা এখন এই 5টা বিষয়ে জানবো। এটা এই ক্লাস শেষ হয়ে যাবে। শুরু করি তাহলে। আমি কোনো বিষয় যদি না বোঝেন, আমি আবারও বলছি, এই চ্যাপ্টারটা পড়তে গিয়ে একটু ঝামেলায় পড়বেন। বাট ক্লাস করলে এবং আমি যেভাবে শিটে সাজাই দিছি ওইভাবে যদি কোনোভাবে পড়তে পারেন, আপনার ভালো হবে আশা করছি। ঠিক আছে। ওকে। তাহলে আমরা প্রথমে জানবো আয়তাকার ঘনবস্তুটা আসলে কি। আয়তাকার ঘনবস্তু কাকে বলে এটা আমরা আগে জানবো। 3 জোড়া সমান্তরাল আয়তাকার সমতল পৃষ্ঠ দ্বারা আবদ্ধ ঘনবস্তু। এর মানেটা কি? আপনাকে একটা উদাহরণ দিই আমি। বই একটা আয়তাকার ঘন, এটা যদি একটা বই হয়, 3 জোড়া সমান্তরাল আয়তাকার পৃষ্ঠ মানে কি? এই যে দৈর্ঘ্য 1 জোড়া পৃষ্ঠ সমান্তরাল, দেখেন এই দুটো সমান্তরাল, প্রস্থ সমান্তরাল। তাহলে দৈর্ঘ্য একটা সমতল পৃষ্ঠ, প্রস্থ একটা সমতল পৃষ্ঠ। এই যে হাইট সমান্তরাল কেন বলছে? এই যে হাইট সমান্তরাল, এই দৈর্ঘ্য সমান্তরাল, প্রস্থ সমান্তরাল। তাহলে বই হচ্ছে একটা আয়তাকার ঘনবস্তু। ঠিক আছে। এখন এই চ্যাপ্টারের মেইন কনসেপ্ট বা মেইন ব্যবহারগুলো হচ্ছে সূত্রগুলো আমাদের ভালো করে আয়ত্ত করতে হবে, সূত্রগুলো মুখস্থ থাকতে হবে। ঠিক আছে। আয়তাকার ঘনবস্তুর সমগ্র তলের যদি ক্ষেত্রফল বলে, যদি বলে যে এইটা ক্ষেত্রফল বের করেন 6টা তলের, তখন আমাদের সূত্র কি? 2 × AB + BC + CA। এ হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ, সি হলো উচ্চতা। এইটা খুব বেশি লাগে আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করতে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আয়তাকার ঘনবস্তুর আয়তন মানে কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করা।
এবার আমাদের জানতে হবে আয়তাকার ঘনবস্তুর কর্ণ বের করার সূত্র √a² + b² + c², অর্থাৎ দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। এটা কোশ্চেন দেখি। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে, উচ্চতা মানে হাইট দেওয়া আছে, বলছে ক্ষেত্রফল, সমগ্র তলের ক্ষেত্রফল বলছে। তো সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি? 2 × ab + bc + ca। জাস্ট এখানে মান বসাবো। এখানে এ মানে হচ্ছে 3, বি মানে হচ্ছে 2, সি মানে 1, জাস্ট বসাই দেন। 3 × 2, 2 × 1, 1 × 3। এবার কত হয়? 3 × 6, 6 × 8, 8 × 3 11। তাহলে 22 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে সমগ্র তলের ক্ষেত্রফল যদি চায় আয়তাকার ঘনবস্তুর, আমাদের এই সূত্রে মানটা বসাই দিতে হবে। এই পর্যন্ত বুঝছে কিনা বলেন তো? একদম সহজ, আমি যেভাবে পড়াই দেবো একটু দেখলে সহজ হয়ে যাবে। বুঝতে পারছি কিনা? বুঝতে পারছে কিনা বলেন? আমি নেক্সট কোশ্চেনে যাচ্ছি। এগুলো কিন্তু চাকরি পরীক্ষা আসে। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য দেয়া আছে, প্রস্থ দেয়া আছে, উচ্চতা দেওয়া আছে, বলছে আয়তন বের করো। আয়তাকার ঘনবস্তুর আয়তন বের করার সূত্র কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করতে হয়। দৈর্ঘ্য হলো 10, প্রস্থ হলো 8, উচ্চতা হলো 4। তাহলে 320 না? 8 10 80, 4 320 ঘন সেন্টিমিটার। আচ্ছা, ঘন সেন্টিমিটার কেন একটু বুঝাই বলি। ঘন সেন্টিমিটার কেন? আপনি কি করছেন? লিখছেন 10 সেন্টিমিটার গুণন 8 সেন্টিমিটার গুণন 4 সেন্টিমিটার। সেন্টিমিটারকে 3 বার গুণ করছেন, তাহলে কত হয়? 320 সেন্টিমিটার। সেন্টিমিটার 3 বার গুণ করলে কত হয়? সেন্টিমিটারের কিউব। এর মানে হলো 320 ঘন সেন্টিমিটার। পাওয়ার 3 মানে ঘন। ঠিক আছে, ঘন সেন্টিমিটার কেন? 3 বার সেন্টিমিটার গুণ করতেছি আমরা। 4 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, সিঁড়ি তাকায় রাখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, চাকরি পরীক্ষা আসে। 15 মিটার দৈর্ঘ্য, 7 মিটার প্রস্থ, 5 মিটার গভীর একটি পুকুর খনন করতে কি পরিমাণ মাটি কাটতে হবে? খুবই ইম্পর্টেন্ট বিষয়। একটা পুকুর, এটা একটা আয়তাকার ঘনবস্তু, চিন্তা করতে পারেন। একটা পুকুরের থাকে দৈর্ঘ্য, থাকে প্রস্থ, থাকে গভীরতা মানে উচ্চতা। তাহলে যখন এই পুকুরের অঙ্ক আসবে, যদি বলে পুকুরে কতটুকু মাটি কাটতে হবে, আমরা জাস্ট এই পুকুরের আয়তন বের করবো। আয়তনের সময় মাটি কাটতে হবে, তাহলে আমরা বের করবো কি? আয়তন। সূত্র কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা, গভীরতা মানে উচ্চতা। তাহলে 5 15 75 গুণন 7, 10 7 35 5, 7 থাকে হচ্ছে 3, 7 49, 7 3 52, 525 ঘন মিটার হবে। মিটার 3 বার গুণ করতেছি। তাহলে আমাদের 525 ঘন মিটার কি করতে হবে? মাটি কাটতে হবে। তাহলে পুকুরের যে অঙ্ক, এটা আয়তাকার ঘনবস্তুর মধ্যে পড়ে। আবারও বলছি, পুকুরের অঙ্ক, এখানে কিন্তু কোথাও আয়তাকার ঘনবস্তু লেখা থাকবে না। আপনার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, মানে আপনি কি বের করবেন? আয়তন বের করবেন। সোজা হিসাব, চেনার উপায়টা কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, আমরা আয়তন বের করবো। আয়তনের সময় মাটি কাটতে হবে। একটি কাঠের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ আয়তন দেওয়া আছে, উচ্চতা কত? তো এটা কাঠের বক্স, এটা একটা বক্স না? এই বক্সটা কি আয়তাকার ঘনবস্তু না? তো আমাদের আয়তন নির্ণয় সূত্র কি? আয়তন সমান হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, তাই না? আমরা জানি এটা। এবারে আয়তনটা দিয়ে দিচ্ছে 40, দৈর্ঘ্য দেওয়া আছে 5, প্রস্থ দেওয়া আছে 4, চাইছে কি? উচ্চতা মানে হাইটটা বের করতে বলছে। তাহলে কি হবে? এই 4 5 20, এই পাশে ভাগ হয়ে যাবে। তাহলে উচ্চতাটা কত হয়? এই 40কে 20 দ্বারা ভাগ করলে 2, আনসার হচ্ছে 2। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কর্ণের দৈর্ঘ্য চাইছে। সূত্র কি? দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থ স্কয়ার প্লাস উচ্চতা স্কয়ার। 4 + 4 + 1, তার মানে 9 3। তাহলে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে এটা। এখানে জাস্ট মান বসাই দিলাম। ঠিক আছে, বুঝতে পারছি। 6 নাম্বার সাথে গেলাম। এটা একই কোশ্চেন। একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা দেওয়া আছে, কর্ণ চাইছে। তো সূত্র কি? দৈর্ঘ্য স্কয়ার প্রস্থ স্কয়ার উচ্চতা স্কয়ার। 25 4 4 16 3 3 9, তার মানে √50। এইটা কি ভাই অপশনে আছে? ভালো করে এখানে একটা নতুন মানে ক্যালকুলেশন শিখবো। এটা মানি না, আমরা শিখছি, আবারও শিখবো। এটা অপশনে না, এটাকে ভাঙাইতে হবে। কিভাবে ভাঙাইতে পারি? দেখেন, 50কে লেখা যায় 25 দ্বিগুণে 50, লেখা যায় কিনা? এই রুটটা 25 এর উপরেও হবে, 2 এর উপরেও হবে। 25 এর রুট করলে 5 থাকে √2, তাহলে 5 √2 হচ্ছে আমাদের অ্যান্সার।
যারা বুঝি নাই, এই √50 কিভাবে ভাঙাইতে হয় ভাই? √50 লেখা যায় 25 দ্বিগুণে 50, মানে ভাঙানোর চেষ্টা করতে হবে। 2 এর উপরে রুট আছে, তাহলে 5√2, অ্যান্সার 5√2। তাহলে আয়তাকার ঘনবস্তু ডান কিনা, এই 7 নাম্বার পর্যন্ত বুঝতে পারছে কিনা জানান। এখানে কোনো কোশ্চেন থাকলে, কোনো বিষয় জানার থাকলে আমাকে সরাসরি বলতে পারেন, আমি চেষ্টা করবো আবার অ্যান্সার দেওয়ার জন্য। কোনো কোশ্চেন আছে কিনা? কোনো কোশ্চেন আছে? নেই, তো রেসপন্স করতে হবে। আমরা এখন জানবো ঘনক। এই যে আমি যে ঘনক, এটা একটা ঘনক। আচ্ছা, ঘনক কাকে বলে? ঘনক জিনিসটা কি? একটা আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা যদি সমান হয়, দেখেন এটা একটা ঘনক। যেমন লুডো খেলার ছক্কা কিন্তু একটা ঘনক। এর দেখেন দৈর্ঘ্য যতটুকু, প্রস্থ ততটুকু, হাইট ততটুকু, একদম 4টা সাইডই সমান না এর। তাহলে ঘনকের উৎকৃষ্ট উদাহরণ হচ্ছে এইটা, এটা একটা ঘনক, একদম অরিজিনাল ঘনক। সোজা কথা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান হওয়া লাগবে। আচ্ছা, ঘনকের আয়তন বের করার সূত্র হচ্ছে a³। এটা কিভাবে আসে? এটা আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করা লাগবে। আচ্ছা, ঘনক তো একটা আয়তাকার ঘনবস্তু। আয়তাকার ঘনবস্তুর আয়তন মানে কি আমরা জানি? দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করা লাগে, তাই না? এখন আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা গুণ করলে আয়তন পাওয়া যায়। ঘনক হলো যার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। দৈর্ঘ্য যদি a হয়, প্রস্থ হবে a, উচ্চতা হবে a, তার মানে a³। এই জন্য আমরা বলি যে ঘনকের আয়তন বের করার সূত্র হচ্ছে a³। বুঝতে পারছি? ওকে, এবার একটা মজার ব্যাপার দেখবো এখান থেকে। তো আমরা শিখলাম যে ঘনকের আয়তন সমান হচ্ছে a³। তাহলে a³ সমান হচ্ছে আয়তন, সাইড চেঞ্জ করলাম। আমি এখান থেকে যদি এর মানটা বের করি, এই ঘনটা এই পাশে কি কিউব রুট হয়ে যাবে। আমরা একটা a² ওই পাশে গেলে রুট হয়ে যায়, তাহলে একটা ঘন ওই পাশে গেলে, মানে পাওয়ার 3 ওই পাশে গেলে √³ হয়ে যায়। এখান থেকে শিখলাম আমরা যদি বাহুর দৈর্ঘ্য বের করতে চাই, এ মানে বাহুর দৈর্ঘ্য, তাহলে ঘনকের আয়তন থেকে বাহুর দৈর্ঘ্য বের করার জন্য আয়তনের ঘনমূল করা লাগে। সোজা কথা, এই সূত্র থেকে এখান থেকে এটা মুখস্থ না করলেও হয়। যেমন এটা আমার মুখস্থ না করলে বা না থাকলে কোনো সমস্যা নেই, সূত্রগুলো বুঝে বুঝে পড়তে হবে কিভাবে আসে। আপনার আয়তনটা জানি a³, এখান থেকে এর মানটা বের করলে কি হবে? √³ আয়তন। ঠিক আছে, এই যে ঘনকের আয়তনের √³ করতে হবে। আচ্ছা, একটা ঘনকের কটা তল থাকে? 6টা তল থাকে, যে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা। যদি একটা তলের ক্ষেত্রফল বলে, তাহলে সূত্র কি? a²। আর সমগ্র তল মানে 6টা তল বলে 6a²। কিভাবে? আপনার একটার ক্ষেত্রফল a², তাহলে 6টার কি হবে? a² যোগ a² যোগ a² যোগ a² যোগ a² যোগ a², তার মানে কি 6টা a²। তাহলে একটা তলের ক্ষেত্রফল বললে a², আর 6টা তলের ক্ষেত্রফল বললে 6a²। আচ্ছা, এবার যদি বলে একটা তলের কর্ণ, তখন সূত্র হবে √2a। একটা তল, যদি এই তলের একটা কর্ণ বের করতে বলে। আর নর্মালি যেখানে একটা মজার ব্যাপার আছে, কোশ্চেনে যদি একটা তল বলে তাহলে সূত্র এইটা, আর শুধু কর্ণ বলে তখন সূত্র আলাদা হবে। আচ্ছা, এটা একটু ব্যাখ্যা বিশ্লেষণ করি, সূত্রটা কিভাবে আসে একটু দেখি আমরা। ঘনক একটা আয়তাকার ঘনবস্তু। আচ্ছা, আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র কি? দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার প্লাস উচ্চতা স্কোয়ার। পড়ছি কিনা আমরা? একটা আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র এইটা। এখন ঘনকের দৈর্ঘ্য যা, প্রস্থও তা, উচ্চতাও তা, তাহলে ভিতরে কত হয়? 3a²। এই রুটটা 3-এর উপরও আছে, a² উপরও আছে, থাকে কত? √3। এটা কাটা যায়, থাকে a। এভাবে করে আমরা লিখি যে কর্ণের দৈর্ঘ্য বের করার সূত্র হচ্ছে a√3 বা √3a। এখান থেকে কি আসে? যে a² যোগ a² যোগ a² করলে কত হয়? a√3 বা √3a, যা বলেন আপনি। তাহলে এটা কিন্তু প্যাচ লাগবে, আবারও বলতেছি। একটা তল যদি বলে দেয়, তার কর্ণের সূত্র এইটা, আর শুধু কর্ণ বলছে মানে সমগ্র কর্ণ, তখন √3a। ঠিক আছে, এবার আমরা কোশ্চেন সলিউশনে যাই। আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতার সমান হলে তাকে কি কি বলে? ঘনক বলে। এ ধার বিশিষ্ট, ধার মানে বাহু, ধার মানে কি? বাহু।
সমগ্র তলের ক্ষেত্রফল সূত্র কি 6a²। এই যে একটু আগে বসলাম। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 2 সেন্টিমিটার হলে কর্ণের দৈর্ঘ্য কত? এই যে এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, শুধু কর্ণ বলছে না একটা কর্ণ বলছে, মানে একটা তল বলছে না সব কর্ণ? আবার খেয়াল করেন, এখানে কি শুধু কর্ণ বলা নাকি একটি তলের কর্ণ বলা? শুধু কর্ণ, তাহলে সূত্র এইটা √3a। এর মান কত? বাহু মান, এ মানে হচ্ছে বাহু, তাহলে 2√3 আনসার। তাহলে শুধু কর্ণ বললে সূত্র এইটা, আর একটা বলে দিলে তখন এইটা। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা আমাকে জানাতে হবে। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা? তাহলে শুধু কর্ণ বললে এইটা, একটা তল বলে দিলে আলাদা ব্যাপার সেটা। নেক্সট বলছে কি একটি ঘনকের একটা বাহুর দৈর্ঘ্য 7 সেন্টিমিটার, এর আয়তন কত? তো ঘনকের আয়তন বের করার সূত্র কি পড়ছি আমরা? আয়তন সমান হচ্ছে a কিউব, বাহুর মানটা আছে 7, 7-এর কিউব মানে 7-এর পাওয়ার 3, 7 গুণন 7 গুণন 7, 7 7 49 গুণন 7, 7 নং 63-এর 3 আর থাকে 6, 4 7 28 আর 6 34, 343 হচ্ছে আনসার। ঠিক আছে, ইম্পর্টেন্ট 12 নাম্বার শীট যাদের কাছে আছে 12 নাম্বারটা ইম্পর্টেন্ট লেখেন। গণক আকৃতির একটি চৌবাচ্চার গভীরতা 2 মিটার হলে এর আয়তন কত? গভীরতা 2 মিটার হলে, যেহেতু এটা ঘনক এবং চৌবাচ্চা, ঘনক যেহেতু বলছে এর উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ সব সমান, তার মানে এই গভীরতা মানে বাহু। আবারও বলতেছি, এটা তো যেটা ঘনক, এটা তো একটা চৌবাচ্চা, মানে এখানে পানি রাখবো ভিতরে আমি, এই দৈর্ঘ্য যা উচ্চতা যা প্রস্থ সমান না, একই তো। তাহলে এই গভীরতা দেওয়া আছে মানে এর মান দেওয়া আছে, আয়তনের সূত্র কি? a কিউব, এর মান দেওয়া আছে 2 কিউব মানে 8, অ্যান্সার শেষ। বুঝতে পারছি? কারণ গভীরতা মানে উচ্চতা, আর উচ্চতা দৈর্ঘ্য প্রস্থ সমান, উচ্চতা মানে বাহু, তাহলে বাহুর মানটা দেওয়া আছে। একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে সমগ্র তলের ক্ষেত্রফল, সমগ্র তল মানে 6টা তল, 6a²। তাহলে 6 আর 4 আর 16, 96 বর্গ সেন্টিমিটার। একটি ঘনকের সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল এত হলে কর্ণের দৈর্ঘ্য কত? খুবই ইম্পর্টেন্ট, খুবই খুবই ইম্পর্টেন্ট। 14 নাম্বার। আচ্ছা, প্রশ্নে বলছে কি কর্ণের দৈর্ঘ্য, শুধু কর্ণ বলা আছে, কর্ণের দৈর্ঘ্যের সূত্র কি? √3a, শুধু কর্ণ বলা আছে। ঠিক আছে, শুধু কর্ণ বলা আছে। এবার খেয়াল করেন, আমার কর্ণের দৈর্ঘ্য বের করার জন্য লাগে কি? আমার লাগে হচ্ছে বাহু, যেটা দেয়া নাই। প্রশ্নে দেয়া আছে ক্ষেত্রফলটা 96, এই সমগ্র পৃষ্ঠের বা সম্পূর্ণ পৃষ্ঠের ক্ষেত্রফল সূত্র 6a² সমান 96, a² সমান কত হবে? 96/6, তার মানে 16। এর মান কত হবে? 16-এর উপর রুট হবে, তার মানে 4। সোজা কথা, আমি ক্ষেত্রফল থেকে বাহুর মানটা বের করতেছি, যারা বুঝি নাই আমি আবারও বুঝাই। কোশ্চেনে ক্ষেত্রফল দেওয়া আছে 96, খেয়াল করবেন। সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, এখান থেকে এর মানটা চলে আসে 16/4, এই এর মানটা আমরা এখন বসাই দিব, তার মানে 4√3। ইম্পর্টেন্ট কোশ্চেন। ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত হলে এর ধার কত একক? ধার। আচ্ছা, পৃষ্ঠতল মানে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল দেওয়া আছে কত? 600। তো ক্ষেত্রফলের সূত্র কি? 6a² সমান হলো 600, a² সমান কত হবে? 600/6, তাহলে a² সমান কত হবে? 100, a সমান কত হবে? √100, তার মানে 10। আমাদের ধার বলছে, ধার মানে বাহু, তাহলে বাহু হবে কত? 10। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলেন তো? 14 নাম্বারটা না বোঝার কি আছে? প্রশ্নে বলছে কর্ণের দৈর্ঘ্য,
কর্ণের দৈর্ঘ্যের সূত্র হইল √3a। এই এর মানটা আপনি জানেন না। কোশ্চেনে ক্ষেত্রফল দেওয়া আছে 96, ক্ষেত্রফলের সূত্র লিখলেন 6a², এখান থেকে এর মানটা বের করে বসাই দিলেন। চাইছে কর্ণের দৈর্ঘ্য, এর মানটা আপনার আছে না, আপনার ক্ষেত্রফল দেওয়া আছে 96, ক্ষেত্রফলের সূত্র লিখে এর মানটা বের করে বসাই দিলেন। এখন বলেন তো কোনটা সমস্যা? কোনটাই সমস্যা বলেন? কোশ্চেন 16, একটি ঘনকের 6টি পৃষ্ঠতলের ক্ষেত্রফল এত, ঘনকটার আয়তন কত? ইম্পর্টেন্ট কোশ্চেন। আচ্ছা, আমাদের কোশ্চেনে বলছে আয়তন বের করতে। আয়তন, আয়তনের সূত্র হলো a³, মানে বাহু কিউব। আমরা বাহুটা জানি না, আমরা জানি 6টা পৃষ্ঠের ক্ষেত্রফল কত? 216। ক্ষেত্রফলের সূত্র কি? 6a² সমান 216। মানে প্রশ্নে ক্ষেত্রফল দেওয়া আছে 216, এই ক্ষেত্রফলের সূত্রটা লিখলাম। তিন 6 18 থাকে 3 636। এখান থেকে এর মানটা কত আসে? 36 রুট করলে হয় 6। তাহলে আমরা এর মানটা জানতাম না, আমরা এর মানটা এখন ক্ষেত্রফল থেকে বের করে আয়তনের সূত্রে বসাবো। 216, 6 কিউব করলে 216 হয়। 216 ঘন সেন্টিমিটার হবে। ঠিক আছে, আর একবার রিপিট করি, খেয়াল করবেন। কোশ্চেনে বসে আয়তন বের করতে, আয়তনের সূত্র কি? a³, এর মানটা লাগবে। দেয়া আছে ক্ষেত্রফল সমান 216, ক্ষেত্রফলের সূত্র লিখলাম, এখান থেকে এর মানটা বের করে বসাই দিলাম। 17 নম্বর, কোন ঘনকের দৈর্ঘ্য এত হলে তার আয়তন কত? এখানে একটু টাইপিং মিস্টেক আছে, কর্ণের দৈর্ঘ্য হবে। হ্যাঁ, আচ্ছা, কোশ্চেনে বলছে কি আগে সেটা দেখেন, চাইছে কি আয়তন। কোশ্চেনে আয়তন চাইছে, আয়তনের সূত্র কি? a³, তাহলে এর মানটা লাগবে। এখন প্রশ্নে কর্ণের দৈর্ঘ্য দেয়া আছে, প্রশ্ন দেয়া আছে কি কর্ণের দৈর্ঘ্য 10√3। আমরা শুধু কর্ণের দৈর্ঘ্য সূত্র জানি √3a, এই √3 কাটা, এর মানটা কত? 10। কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে 10√3, কর্ণের দৈর্ঘ্য সূত্র লিখলাম, এর মানটা বের করলাম। এবার জাস্ট বসাই দেব। নেক্সট 18 নম্বর, অনেক ইম্পর্টেন্ট, সেটা কিন্তু অ্যান্সার নাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 5 সেন্টিমিটার বাহু বিশিষ্ট 3টা ঘনক গলিয়ে নতুন একটি ঘনক তৈরি করা হলো। নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য কত? মানে এর মানটা বের করতে বলছে। 3টা ঘনক আছে, আমরা 3টা ঘনকের আগে ক্ষেত্রফল বের করি। সরি, ক্ষেত্রফল তো না, মানে আয়তন বের করি। প্রথম ঘনকের আয়তন, বাহু কিউব, 3 কিউব করলে হয় 27। দ্বিতীয় ঘনকের আয়তন 64 না? তৃতীয় ঘনকের আয়তন 125। তো 3টা ঘনকের আয়তন আমি বের করছি। এখন বলছি কি 3টা ঘনক গলাইতে বসে না, গলানো মানে আয়তন বের করছি। এখন এই 3টে একত্রে করে আমার একটা নতুন বড় ঘনক এরকম বানাইতে, ধরেন ছোট ছোট ধরনের 3টা, এই যে 1টা 2টা 3টে ঘনক গলায় আমি নতুন একটা ঘনক বানাবো বড়। তাহলে আমার কি করতে হবে? 3টা ঘনকের আয়তন যোগ করতে হবে। তাহলে এটা হবে নতুন ঘনকের আয়তন। আয়তন কত হবে? যোগ করেন, 27, 64, 125, 216 হয় না? 216। তাহলে আমি আবারও বলছি 3টা ঘনকের আমি আয়তন বের করলাম। এখন নতুন একটা বড় ঘনক বানাবো, তার মানে 3টা আয়তন আমার যোগ করতে হবে। যোগ করার পর নতুন একটা বড় ঘনক পাইছি, তার আয়তন বের করলাম। এটা কিন্তু অ্যান্সার না। যোগ কেন করছি? 3টা ঘনক গলায় নতুন একটা বানাতে যোগ করছি। এখন নতুন ঘনকের বাহুর দৈর্ঘ্য চাইছে, তো আমরা বাহুর দৈর্ঘ্য বের করার সূত্র পড়াইছি না, যে বাহুর দৈর্ঘ্য সমান কি হয়? ঘনমূলক আয়তন।
তো ঘনমূল অফ আয়তন কত? 216। 216 ঘনমূল করলে 6, অ্যান্সার হচ্ছে 6। এই 216 ঘনমূল করলে কিভাবে 6 হয় সেটাও দেখাই। এটাকে লেখা যায় 6 এর পাওয়ার 3, এটা কাটা যায়, থাকে 6। আর একবার ফিনিশিং দেই। 3টা ঘনক আছে, 3টা ঘনক আমার কি করতে হবে? আয়তন আলাদা বের করতে হবে। আগে 3টা ঘনক লাগবে আমার। এগুলো কিন্তু ঘনক না, এদের বাহু দেওয়া আছে। আপনি যদি 3, 4, 5 যোগ করে করেন তাহলে ভুল হবে। অনেকের মাথায় চিন্তা আসতে পারে যে ভাই এভাবে না করে আমি 3, 4, 5 এই 3টা যোগ করে তারপর আমি হিসাব করলাম। না, এভাবে হবে না। কারণটা কি হবে না? কারণ এটা তো ঘনক না, এটা বাহু। এই 3টা বাহু দিয়ে আমি ঘনক বানাইছি, ঠিক আছে? আয়তন আর ক্ষেত্রফল সম্বন্ধে আলাদা জিনিস। 3টা ঘনক দিয়ে আমি কি করছি? আগে মানে 3টা বাহু দিয়ে আগে ঘনক বানাইছি আমি, যে প্রথমটা বানাইলাম, দ্বিতীয়টা, এবার 3টা বানাই আমি যোগ করে দিছি। এবার এখান থেকে বাহু যোগটা বের করছি, ঠিক আছে? বুঝতে পারছি কিনা? দ্রুত বলেন। বুঝতে পারছি কিনা? আয়তন আর ক্ষেত্রফলের মেইন ডিফারেন্স হলো, আয়তন হচ্ছে 3টা ডাইমেনশন, মানে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা মিলে আয়তন হয়। আর ক্ষেত্রফল হচ্ছে 2টা বিষয় নিয়ে হয়, দৈর্ঘ্য, প্রস্থ নিয়ে হয়। বুঝতে পারছি? মানে ক্ষেত্রফল 2 ডাইমেনশনাল আর আয়তন 3 ডাইমেনশনাল। ক্লিয়ার? আচ্ছা, তাহলে আমাদের ঘনক শেষ করলাম। তাহলে প্রথম এই যে পড়াইলাম আয়তাকার ঘনবস্তু, তারপর ঘনক, এবার গোলক। এই 3টাই সবচেয়ে ইম্পর্টেন্ট, বাকি 2টা একটু লেস ইম্পর্টেন্ট, কম। এই গোলক অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? গোলক থেকে অনেক প্রশ্ন আসে পরীক্ষাতে, অনেক। তো আমরা প্রথমে জানবো ঘনক কি, স্পেয়ার বলা হয় ইংরেজিতে, সরি গোলক কি, স্পেয়ার বলা হয়। একটা অর্ধবৃত্ত নিব, অর্ধবৃত্তের ব্যাসকে এইটাকে ধরে একবার যদি চারদিকে অক্ষ ধরে ঘুরাই তাহলে আমরা গোলক পাবো, ঠিক আছে? গোলক আমরা কম বেশি সবাই দেখছি, যেমন ফুটবল একটা গোলক, ফুটবল একটা গোলক। কারণ গোলকের ক্ষেত্রে আমাদের 2টা সূত্র পড়তে হবে। সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল 4πr², আয়তন 4/3πr3। এই আমরা কিন্তু সবাই জানি, সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল আর আয়তন, এই সূত্র কিন্তু মুখস্থ থাকতে হবে, কোনো কিছু নেই এটা। একটি গোলকের ব্যাসার্ধ 3 সেন্টিমিটার হলে গোলকের আয়তন বের করতে হবে। আয়তনের সূত্র কি? 4/3πr3। 4/3π, আর মানে কত? ব্যাসার্ধ 3 দেওয়া আছে, 3 4/3π 27, 3 দিয়ে 27কে ভাগ করলে 9, 4 নং 36π ঘন একক। গোলকের ব্যাসার্ধ 2r একক হলে আয়তন কত ঘন একক? ব্যাসার্ধ দেওয়া আছে, আয়তন চাইছে, একই জিনিস। এটা আমাদের সূত্র। এবার এই ব্যাসার্ধটা দেওয়া আছে 2r, তাহলে 2r হবে, আরেক জায়গায় 2r হবে। যে 4/3π ব্যাসার্ধ কিউব, 2 এর কিউব করলে 8, আর এর কিউব করলে আর কিউব। এই তো আমাদের অ্যান্সার শেষ। উপরে 4/32/3πr3, ঠিক আছে? নেক্সট, একটি গোলাকার বলের ব্যাস 4 সেন্টিমিটার হলে আয়তন কত? তো বলের যত ম্যাথ সব কি গোলকের ভিতরে পড়বে। বল একটা গোলক, ফুটবল। তো আমাদের বলছে কি 4/3πr3, আয়তন বের করতে বলছে। 4/3π আর মানে ব্যাসার্ধ, ব্যাস যদি 4 হয় ব্যাসার্ধ কত হবে? 2, মানে ব্যাসার্ধটা হচ্ছে ব্যাসের অর্ধেক, তাহলে 4/3π 2 এর কিউব হয় 8। তাহলে এটাও তো একই অবস্থা, 32, 32π/3।
তাহলে এখানে ব্যাস দেওয়া আছে, এখান থেকে ব্যাসার্ধ বের করলাম কত, 2। ব্যাসটা যদি যা হবে ব্যাসার্ধ হবে তার অর্ধেক। এটা ইম্পর্টেন্ট, সব একই অঙ্ক, এখানে যা করে সব আয়তনের অঙ্ক। একটি ফুটবলের ব্যাস 10 ইঞ্চি, ফুটবলের আয়তন কত? ফুটবলের ব্যাস 10 ইঞ্চি, আয়তন কত? এত 4/3 পাই আর কিউ, 4/3 পাই আর মানে কত? ব্যাসার্ধ। ব্যাস যদি 10 হয় ব্যাসার্ধ হবে 5 এর অর্ধেক। 4/3 পাই 5 এর কিউব করলে হয় 125, উপরে হয় 500 পাই 29। এমসিকিউ পরীক্ষা হলে এই পর্যন্ত করা লাগবে, আর লিখিত পরীক্ষা হলে ভাঙাইতে পারেন, এই পর্যন্ত রাখলেই হবে, অপশনে থাকতে পারে, আর দশমিকও থাকতে পারে, বলা যায় না কি হয়। এমসিকিউ এটাকে দশমিক থাকতে পারে, তাহলে কি করতে হবে? পাইয়ের মানের সাথে গুণ করে 3 দ্বারা ভাগ করতে হবে, যা হবে সেটা অ্যান্সার। তো যাই হোক, আমরা এখান থেকে একটা বিষয় শিখলাম, শুধু আয়তন বের করা, কিন্তু এর আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক আছে, সেগুলো আমরা করব। না বুঝলে বলতে পারেন। 23 নম্বর বলছে কি, একটি গোলকের ব্যাসার্ধ 4 সেন্টিমিটার হলে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি? বলছে গোলকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল। সূত্র কি? 4 পাই আর স্কোয়ার, আর মানে ব্যাসার্ধ কত? 4 স্কোয়ার। সহজ ম্যাথ। 4 4 4 16, 4 16 64 পাই আনসার। একটা ক্যাপসুলে কয়টা অর্ধগোলক থাকে? ক্যাপসুল কই? ক্যাপসুল তো ক্যাপসুল দেখাইলে আপনারা বুঝতে পারবেন। ক্যাপসুলটা নাই, ক্যাপসুল থাকলে দেখাইতে পারতাম, যে ক্যাপসুল না থাকলেও ক্যাপসুলের মধ্যে একটা ব্যাপার দেখাই। যেমন সবাই তো কম বেশি ক্যাপসুল খাইছেন, দেখবেন যে ক্যাপসুলের মাথাটা এরকম হয়, 2 মাথা এরকম থাকে, একটু মানে গোলাকার। তো বলছে অর্ধগোলক, প্রত্যেকটা ক্যাপসুলের 2 মাথায় 2টা গোলক থাকে, অর্ধগোলক। দেখেন এখানে একটা অর্ধগোলক আছে, এই যে দেখেন সুন্দর করে দেখেন, একটা অর্ধগোলক দেওয়া আছে, এটা যদি ক্যাপসুল ধরেন একদম ক্যাপসুলের মতোই বলা যায়। এই যে এখানে একটা অর্ধক মানে গোলকের অর্ধেক এই মাথায় একটা আছে এবং আরেক মাথায় একটা থাকবে। ক্যাপসুলের 2 মাথায় দুইটা অর্ধগোলক থাকে, তাহলে একটা ক্যাপসুলে 2টা অর্ধগোলক থাকে, মানে 2 মাথায় 2টা অর্ধগোলক থাকে, গোলকের অর্ধেক। একটি গোলকের ব্যাসার্ধ 2 গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল কত গুণ বৃদ্ধি পাবে? এখানে জানতে হবে, আমাদের অনেক কিছুই জানার আছে, বোঝার আছে, একটু মনোযোগ দিতে হবে। আচ্ছা, ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্কটাকে আমরা কি জানি? আমরা একটু আগে দেখে আসলাম যে ক্ষেত্রফল সমান হচ্ছে 4 পাই আর স্কোয়ার। এখন এই 4 পাইটা তো কনস্ট্যান্ট টার্ম, আপনি আর এর মানটা চেঞ্জ, এটা কি চেঞ্জ হয় না? সবসময় ক্ষেত্রফল এটাই থাকে, শুধু আর এর মানটা চেঞ্জ হয়। তার মানে আমরা বলতে পারি যে ক্ষেত্রফলের সাথে এইটা যদি একটু না চিন্তা করি, কারণ আপনার এই সূত্রে খেলে আমরা আর এর মান বসাই, এটা কিন্তু চেঞ্জ, এটা কনস্ট্যান্ট, সব জায়গায় একই থাকে। তাহলে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সমানুপাতিক, সমান। ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সমান। আবারও বলছি, ক্ষেত্রফলটা ব্যাসার্ধের বর্গের সমান, তাহলে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের। এই জন্য ব্যাসার্ধের গুণ দিয়া যদি ক্ষেত্রফলের গুণ চাই, জাস্ট যত গুণ থাকবে তার স্কোয়ার করব। লজিকটা কি? লজিক হলো এইটা, যে ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের। দুঃখিত, হঠাৎ করে একটা ফোন চলে আসায় ঝামেলা হয়ে গেছিল। নেক্সট যাচ্ছি আমি। একটি গোলকের ব্যাসার্ধ দ্বিগুণ বৃদ্ধি করা হলে গোলকের আয়তন বৃদ্ধি কতটুকু পাবে? এবার ব্যাসার্ধের সাথে আয়তনের রিলেশনের কথা বলছে, তো আমরা কি জানি? মূলত আয়তনের সূত্রটা কি জানি? 4/3 পাই আর কিউব। তো এই সূত্রে কিন্তু আর এর মানটা চেঞ্জ, এটা কিন্তু কনস্ট্যান্ট টার্ম, এটা কোন আয়তনের সাথে আয়তনের সাথে ব্যাসার্ধের রিলেশন। বারবার সমস্যা হচ্ছে নেটওয়ার্কে। তা আমরা দেখবো যে আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্কটা কি। আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ঘনের, মানে পাওয়ার 3-এর। আর একবার খেয়াল করেন, ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধের সম্পর্ক বর্গের, তাই বর্গ করছি। আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক ঘনের, তাই আমরা কি করব? ঘন করব। তাহলে ব্যাসার্ধের গুণ দিয়া যদি আয়তনের গুণ চাই, আয়তনের বৃদ্ধিটা চাই, আমরা কি করব? যত গুণ থাকবে
তার কিউব করে দিব। 2 আছে, তাহলে 2 গুণ আছে, তাহলে কিউব 8 8 হচ্ছে অ্যান্সার। তাহলে ব্যাসার্ধ দিয়া ক্ষেত্রফলের কথা বললে স্কোয়ার করব, ব্যাসার্ধ দিয়া আয়তনের কথা বললে ঘন করব। রিজনটা কি, লজিক কি? এই লজিক, আয়তনের সাথে ব্যাসার্ধ সম্পর্ক ঘনের, ক্ষেত্রফলের সাথে ব্যাসার্ধ সম্পর্ক বর্গের। এই পর্যন্ত বুঝতে পারছে কিনা বলেন? বুঝতে পারছি কিনা বলতে হবে। আচ্ছা, দুটি গোলকের ব্যাসার্ধের অনুপাত দেয়া আছে, আয়তনের অনুপাত চাইছে, ব্যাসার্ধ দিয়ে আয়তন চাইছে, তো আয়তনের সাথে ব্যাসার্ধের সম্পর্ক কি? ঘনের। তাহলে অনুপাত দেওয়া আছে, জাস্ট এর ঘন করে দিব, পাওয়ার 3 করে দিব, 27 8। ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্ক ঘনের, তাহলে ব্যাসার্ধের অনুপাত দিয়ে আয়তনের অনুপাত চাইলে জাস্ট ঘন করে দিব। ঠিক আছে, বুঝতে পারছি। ব্যাসার্ধের সাথে আয়তনের সম্পর্কটা কি? ঘনের। তাহলে ব্যাসার্ধের অনুপাত চেয়ে আয়তন অনুপাত, ব্যাসার্ধের অনুপাত দিয়ে আয়তন চাইলে কি করব? জাস্ট পাওয়ার 3 করে দিব, আর কোনো কাজ নেই। 28 নাম্বার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বাইরে দেখাবো। দুটি গোলকের আয়তন অনুপাত দিয়ে ক্ষেত্রফলের অনুপাত চাইছে, ভালো করে খেয়াল করবেন। আয়তন দিয়ে ক্ষেত্রফল চাইছে, আয়তনের সাথে আমরা কিন্তু ক্ষেত্রফলের কোনো রিলেশন জানি না, আমরা আয়তনের সাথে ব্যাসার্ধের রিলেশন জানি। তো আমরা যেটা করব, আয়তন থেকে ব্যাসার্ধটা বের করব, দেন হচ্ছে ক্ষেত্রফলে চলে যাব। তাহলে আমাদের আয়তন দিয়ে যেহেতু ক্ষেত্রফল চাইছে, সরাসরি যাইতে পারবো না, আয়তন থেকে আমাদের ব্যাসার্ধটা বের করতে হবে, দেন হচ্ছে কি ক্ষেত্রফলে যেতে হবে। আচ্ছা, আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব। এটা কনস্ট্যান্ট, মানে একটু বাদ দিয়ে চিন্তা করি আমরা, আর কিউব। আর এর মানটা কি হবে? কিউব রুট অফ আয়তন। তাহলে আয়তন থেকে ব্যাসার্ধ বের করার জন্য ঘনমূল করতে হয়, এই যেখান থেকে আমরা যদি আর এর মানটা বের করি ঘনমূল করতে হবে। তাহলে এই যে আয়তনের অনুপাত দেয়া আছে 8:27, এখান থেকে যদি আমরা ব্যাসার্ধের অনুপাত বের করতে চাই, আয়তন, এটা কিন্তু আয়তন, ভালো করে ভলিউম আয়তন, দেখেন এই যে আয়তন দেয়া আছে, এখান থেকে ব্যাসার্ধ বের করার জন্য এদের ঘনমূল করতে হবে। তাহলে কত হবে? এর ঘনমূল করলে হয় 2, এর ঘনমূল করলে হয় 3। তাহলে আমরা কিন্তু আয়তন থেকে রেডিয়াস বের করে ফেলছি, এবার বলছে ক্ষেত্রফল। তো ক্ষেত্রফল কিভাবে বের করি? ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক কি? স্কোয়ারের, তাহলে জাস্ট স্কোয়ার করে দিবে। কত হয়? 4 আর 9, অ্যান্সার হবে 4:9। যারা কিচ্ছু বুঝি নাই, একদমই কিছু বুঝি নাই, আসেন। আয়তন দিয়া ক্ষেত্রফলের অনুপাত চাইছে, আয়তন থেকে আগে ব্যাসার্ধ বের করব। আয়তন থেকে ব্যাসার্ধ বের করার জন্য ব্যাসার্ধের ঘনমূল করতে হয়, কেন করতে হয় বুঝাই আইছি। এটা কি বের করছেন? এটা বের করছেন ব্যাসার্ধ, ব্যাসার্ধ। এখন যদি আপনাকে ব্যাসার্ধের অনুপাত দিয়া ক্ষেত্রফল বলে, কি বলবেন? ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফলের সম্পর্ক বর্গের, তাহলে জাস্ট বর্গ করে দিবেন। নয়, আমার গোলক শেষ। এখন বলেন কার কি প্রশ্ন? একজন বলছে ব্যাসের সাথে সম্পর্ক হবে কিনা, অবশ্যই হবে। ধরেন এই যে 4/3 পাই আর কিউব না, তাহলে 4/3 পাই, এখানে কি আছে? ব্যাসার্ধ। তো ব্যাসার্ধটা কি আসে? ব্যাসের অর্ধেক, তাহলে এর কিউব করে দিবেন, একে ডি কিউবই আসবে। আচ্ছা, গোলক শেষ। এবার যে দুটো টপিক আছে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, আমাদের যা সূত্রগুলো জাস্ট দেখে রাখতে হবে। পরীক্ষায় অনেক সময় যেটা করে, ভালো করে খেয়াল করবেন, দেখেন 11 থেকে 20-এর যে চাকরির পরীক্ষা আছে, 11 থেকে 20তম গ্রেড, অফিস সহায়ক বা বিভিন্ন পদের, অনেক সময় বলে যে বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি লিখুন, কথা খেয়াল করবেন, বা বেলনের আয়তন বের করার সূত্রটি লিখুন। এরকম সূত্র কিন্তু চাকরি পরীক্ষায় চাই। ওই রিসেন্টলি একটা পরীক্ষায় দেখলাম, এরকম সূত্র চাকরি পরীক্ষায়, লিখিত পরীক্ষায় লিখতে বলে অনেক সময়। 15 থেকে 20 যে গ্রেডগুলো আছে, 14 গ্রেড বা 13, এইগুলাই এরকম চাইতে পারে, সব পড়তে হবে। বেলন জিনিসটা কি? সিলিন্ডার, আমরা গ্যাসের সিলিন্ডার সবাই চিনি না, এটা বেলন আকৃতি, এটাকে বলা হয় সৃজক রেখা। তো সমবৃত্তভূমিক সিলিন্ডার বেলন একই কথা। ভূমির ব্যাসার্ধ যদি আর দেওয়া থাকে, আচ্ছা একটু সিলিন্ডার আমরা আঁকি, এটা ভূমির রেডিয়াস যদি আর থাকে,
এবং এটা হলো হাইট, এই উচ্চতা যদি এইচ হয় তাহলে আমাদের দুইটা সূত্র পড়া লাগবে। বেলুনের আয়তন বের করার সূত্র। আচ্ছা, বেলুনের আয়তনটা বের করে কিভাবে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, ভালো করে পড়া লাগবে। আর একটু ধৈর্য ধরেন, বেশি কিছু পড়ানো বাকি নেই। ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা যোগ করতে হয়, গুণ করতে হয়, সরি। একটা বেলনের ভূমি মানে একটা বৃত্ত, একটা বেলনের ভূমি মানে কি, নিচের পাট মানে একটা বৃত্ত, তা বৃত্তের ক্ষেত্রফল কি পাই আর স্কোয়ার, আর উচ্চতা মানে এইচ, তাহলে এই জন্য আসে পাই আর স্কোয়ার এইচ। এভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। বেলনের বক্রতলের ক্ষেত্রফল, ভূমির পরিধি আর উচ্চতা গুণ করতে হয়। পরিধি মানে কি, একটা বৃত্ত, ভূমি মানে তো বৃত্ত, এই যে ভূমি মানে বৃত্ত, তা বৃত্তের পরিধি সূত্র কি 2 পাই আর উচ্চতা হলে এইচ। বেলনের সমগ্র তলের ক্ষেত্রফল। আচ্ছা, বক্রতলটা আসলে কি, এটা আমাদের জানতে হবে, যে বক্রতল জিনিস কি, নিচের যে পার্টটা আছে। শুধু বক্রতল বললে ক্ষেত্রফল এইটা, আর সমগ্রতল মানে বক্রতলও লাগবে, মোট ক্ষেত্রফলও লাগবে, ঠিক আছে, মোট ক্ষেত্রফলও লাগবে। তো এইটা বেশি আসে চাকরি মানে জবের পরীক্ষায়, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বলে কি, বেলনের সমগ্রতলের ক্ষেত্রফল নির্ণয় সূত্রটি লিখুন, তখন আপনার কি করতে হবে, বাংলাটাও লিখতে হবে, সাথে এটাও লিখতে হবে। সমগ্রতল কিভাবে গঠিত হয়, এই বক্রতল এবং মোট ক্ষেত্রফল মিলে হয়। বক্রতলের সূত্র এইটা, মোট ক্ষেত্রফল হলো এইটা, এখান থেকে 2 পাই আর কমন নিলে এটা হবে, ঠিক আছে। তাহলে আমাদের 1 নম্বর 2 নম্বর 3টা সূত্র পড়তে হবে। নিচের কোনটি বেলনের অক্ষের দৈর্ঘ্য হিসাবে পরিচিত, খুবই খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এটা পরীক্ষায় আসতে পারে। উচ্চতা, কেন উচ্চতা, দেখেন একটা বেলন আমি আঁকি, সিলিন্ডার একটা আঁকলাম, হ্যাঁ। অক্ষের দৈর্ঘ্য, এইটাকে অক্ষ ধরে বেলনটা ঘুরে, মানে বেলনটা তৈরি হয় কিভাবে, এই যে একটা অক্ষ ধরে এরকম তৈরি হয়, অক্ষটা তো উচ্চতা, এটা হলো হাইট, এই জন্য বলা হয় অক্ষের দৈর্ঘ্য, এটা হলো উচ্চতা, এটাকে রেখে চারদিকে ঘোরায়, এই জন্য এটা উচ্চতা। আসলে এগুলো 3 ডাইমেনশন, এগুলো ঘুরে রেখেতে পারলে ভালো হয়, ল্যাপটপে বা স্ক্রিন শেয়ার করে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে দেখাইলে খুব ভালো হয়। সমবৃত্ত ভূমিক মানেটা কি, যার নিচের পাটটা মানে বৃত্তর যে একদম সমান, ওই ভূমিটা সমান আর কি, এই নিচের পাটটা সুন্দর করে গোলাকার বৃত্তাকার আর কি। এই তাহলে সূত্রগুলা কিন্তু সব পড়া লাগবে, এর কোনো বিকল্প কিচ্ছু নাই, কঠিন মনে করে পড় না বাদ দিলে কিন্তু হবে না। একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা দেওয়া আছে, ভূমির ব্যাস দেওয়া আছে, বেলনের আয়তন চাইছে। কি বলছে, বেলনের আয়তন। আচ্ছা, বেলনের আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে, পাই আর স্কোয়ার এইচ। আর মানে হলো ব্যাসার্ধ, ব্যাস যদি 14 হয়, ব্যাসার্ধ হবে 7, আর উচ্চতা হচ্ছে 10, তাহলে 7 7 49 আর 10, তার মানে 490 পাই, এটা হচ্ছে আনসার। জাস্ট সূত্রে মান বসানো ভাই, কিচ্ছু নাই এর ভিতরে। 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট বেলনের ভূমির ব্যাস দেওয়া আছে, আয়তন চাইছে, একই জিনিস, পাই আর স্কোয়ার এইচ। ব্যাস 4 হলে ব্যাসার্ধ হচ্ছে 2, আর এইচ হচ্ছে 10, তাহলে 10 আর 2 দ্বিগুণ 4, 40 পাই। ঠিক আছে, বুঝতে পারছি কিনা, সেটা কি বলছে, 10 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বেলুনের ভূমির ব্যাস এত হলে আয়তন কত। 40 পাই, একটু অপশনে সম্ভবত ভুল থাকতে পারে, আপনার অপশনে ভুল আছে। বুঝতে পারছি কিনা, বুঝতে পারছি কিনা, জাস্ট সূত্রে মান বসাবো আমরা। 10 সেন্টিমিটার উচ্চতা, ব্যাস 4 মানে হচ্ছে এটা, আপনার জাস্ট হয়ে গেল। সমবৃত্ত ভূমিক বেলনের ভূমির ক্ষেত্রফল 6 বর্গ সেন্টিমিটার এবং উচ্চতা 3 সেন্টিমিটার হলে এর আয়তন ঘন কত ঘন সেন্টিমিটার। ভূমির ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আয়তনের সূত্র আমরা কি জানি, আয়তনটা কিভাবে পাই, যে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করে পাই, তাই না। ভূমির ক্ষেত্রফল কত 6, উচ্চতা কত 3, 3 6 18 হচ্ছে আনসার। এই যে এটা পড়াইলাম না, এই পাই আর স্কোয়ার এস কিভাবে আসে, ভূমির ক্ষেত্রফল উচ্চতা গুণ করলে আসে, এই জন্য বাংলাটা পড়া লাগবে। এই বাংলাটা যদি না পড়েন এখান থেকে আপনি বুঝতে পারবেন না, আপনি আয়তন একটু দিয়ে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবেন, এই জন্যই বাংলাটা পড়তে হবে। যাদের কাছে শীট সামনে আছে লেখেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট লেখেন। 33 নাম্বার,
কোন কুয়ার গভীরতা 10 মিটার, ব্যাসার্ধ 1 মিটার হলে কুয়ার আয়তন কত? একটা কুয়ার যত অঙ্ক আছে, নর্মালি কুয়ার অঙ্ক বলতে বোঝায় সেটা কি, বেলন আকৃতি। একটা কুয়া একদম সিলিন্ডারের মতো এরকম গর্ত থাকে, তাহলে কুয়ার অঙ্ক হচ্ছে বেলন আকৃতির। তাহলে আয়তন বলছে মানে বেলনের আয়তনের সূত্র পাই আর স্কোয়ার এস, আর মানে ব্যাসার্ধ 1 স্কোয়ার, এস মানে গভীরতা বা উচ্চতা 10। ঠিক আছে, নেক্সট। না বুঝলে বলবেন, অল্প কিছু আমাদের কোয়েশ্চেন বাকি আছে, শেষ করে দিব। কোন কুয়ার গভীরতা 5 মিটার এবং ব্যাসার্ধ 1 মিটার হলে কুয়ার আয়তন একই জিনিস পাই আর স্কোয়ার এস। তাহলে পাই আর মানে হলো 1, এস মানে হলো 5, তার মানে 5 পাই। সহজ জিনিস আসবে। একটি সমবৃত্ত ভূমিক বেলনের উচ্চতা দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, বেলনটির সমগ্র তলের ক্ষেত্রফল, খুবই ইম্পর্টেন্ট বিষয়। সমগ্র তলের ক্ষেত্রফল কি 2 পাই আর এইচ প্লাস আর করছি না, এই যে এটা সমগ্র তল যদি বলে, আর বক্রতল বললে এটা আসতো, আর সমগ্র তল বললে এটা আসবে, এই যে 2 পাই আর এইচ প্লাস আর। এখানে জাস্ট মান বসাই দেন, আর কিচ্ছু নাই। সরি, মান বসাবো না। ব্যাসার্ধ কত? 2 10 প্লাস 2 4 পাই, আর এখানে হচ্ছে 12, 4 12 48 পাই। বর্গ একক হবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে বর্গ হয়, আয়তনের ক্ষেত্রে ঘন হয়। আয়তন 3 ডাইমেনশনাল, ক্ষেত্রফল 2 ডাইমেনশনাল। তাহলে বেলন কোণক থেকে খুব বেশি ইম্পর্টেন্ট কিছু নাই, হালকা পাতলা পড়ে যেতে হবে যাতে পরীক্ষা আসলে পারা যায়। এবার আসি কোণক। যারা বিভিন্ন দোকানে দেখে না, তেল দেওয়ার সময় একটা, যেমন খোলা তেল যখন পাওয়া যেত গ্রামগঞ্জে বা হাট বাজারে, দেখবেন তেল দেওয়ার সময় একটা মানে একটা ইকুইপমেন্ট ব্যবহার করে, এটাই হচ্ছে কোণক আকৃতির। বা বাইকের যখন তেল ভরা হয় তখন একটা সুচালো একটা ব্যাপার থাকে, এটা হলো কোণক আকৃতির। এই যে এরকম এটা একটা কোণক। এর কি আছে? এটা বৃত্তাকার, তাই না? এটা হলো হাইট এইচ, এটা তো রেডিয়াস আর। আর এইটাকে বলা হয় হেলানো উচ্চতা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই যে এটাকে বলা হয় হেলানো উচ্চতা। এই চিত্রটা আমি আরেকবার দেখি, এটা খুব ইম্পর্টেন্ট একটা চিত্র। এটা একটা কোণক, এইটা হলো আপনার রেডিয়াস আর, এই যে একটা বৃত্তের রেডিয়াস আর, এই বৃত্তর এইটাকে করে ঘুরাইলে তো আমরা কোণক পাই, তাই না? এটাকে বলা হয় হাইট উচ্চতা, আর এটাকে বলা হয় হেলানো উচ্চতা। এটাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এখানে অনেকগুলো সূত্র, আসলে সবই পড়া লাগবে টুকটাক। কোণকের আয়তন পাওয়া যায় এই যে ভূমির ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করতে। ভূমি মানে বৃত্তাকার, বৃত্তের ক্ষেত্রফল আর উচ্চতা গুণ করবো 1/3। তাহলে এটা হলো আয়তন বের করার সূত্র। বাংলাটাও পড়তে হবে, বাংলাটা জানা লাগবে। বক্রতলের সূত্র হলে এইটা, আর সমগ্র তলের সূত্র হলে এইটা বেশি ইম্পর্টেন্ট। পরীক্ষায় অনেক সময় কোশ্চেন আসে, এমসিকিউ পরীক্ষায়, নিচের কোনটি কোণকের হেলানো উচ্চতা বের করার সূত্র। এল এর মানটা কিভাবে বের করবো? এইচ স্কোয়ার আর স্কোয়ার যোগ করবো বর্গ করে, এই সূত্রগুলো পড়লে। এবার 36 নম্বর ম্যাথে আসি। একটি কোণকের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, কোণকটির আয়তন চাইছে। আয়তনের সূত্র কি 1/3। এত সূত্র মনে রাখার টাফ, কিন্তু কিচ্ছু করা নাই, করা লাগবে। মানে রেডিয়াস কত? 6 স্কোয়ার, এস কত 7, 1/3 পাই 6 36 কোন 7 3 12 36 7 12 84 পাই, তাই না? 84 পাই। কাটাকাটি কি ভুল হলো কিনা? 84 পাই রেখে দিবেন। আর এখান থেকে যদি পায়ের মানটা ভাঙান, অন্যটা অ্যান্সার আসবে। 84 পাই অ্যান্সার হবে। এটা আমি আরেকবার দেখাই। এই যে আপনার ক্যালকুলেশন গুলো 1/3 পাই আর স্কোয়ার মানে 6 স্কোয়ার গুণ 7, অ্যান্সার হবে কিভাবে? 84 পাই 36 গুণ 7, 84 পাই। এটাকে আরো যদি ভাঙান, পাই মানে হলো 22/7 লেখা যায়। 7 দিয়ে এটাকে ভাগ করলে 12, 12 আর 22 গুণ করলে একটা সংখ্যা আসবে, তখন আবার অ্যান্সার অন্যটা লিখতে পারবেন। 200 সমান 64 আসবে। তো এটাও লেখা যায়, অপশনেরও থাকতে পারে, এটা থাকতে পারে। পায়ের মানটা 22/7 দিলে অন্যরকম অ্যান্সার আসবে। এই সূত্রটা কিন্তু ইম্পর্টেন্ট, আরেকবার বলে দিচ্ছি। একটি কোণকের ভূমির ব্যাসার্ধ দেওয়া আছে, এর নিবন্ধন পরীক্ষা আসছিল, উচ্চতা দেওয়া আছে, এর হেলানো উচ্চতা চাইছে। হেলানো উচ্চতা মানে এল,
এল চাইছে √h² প্লাস r², মনে আছে? এইচ মানে উচ্চতা কত, 12 আর মানে ব্যাসার্ধ 5², 140 আর 25 169, তার মানে 13। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তাহলে হেলানো সূত্র এল সমান √h² প্লাস r², এইচ এর মান বসে, আর এর মান বসে আছে। কোনকের ব্যাসার্ধ 6 সেন্টিমিটার, হেলানো উচ্চতা 4 সেন্টিমিটার, বক্রতলের ক্ষেত্রফল বলছে। যে আমরা কি জানি বক্রতলের ক্ষেত্রফল পাই আর এল, এল মানে হেলানো উচ্চতা, দেখেন এই সূত্রটা বলেছিলাম না, পাই আর এল। এটা বক্রতলের ক্ষেত্রে পাই আর এল। তাহলে এখন আর মানে হলো 6, হেলানো উচ্চতা এল মানে 4, 424 পাই, অ্যান্সার এটা। যাদের সামনে শীট আছে, কোয়েশ্চেন 39 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খেয়াল করেন। সমবৃত্ত ভূমিক এবং একই উচ্চতা বিশিষ্ট একটি কোনক ও একটি সিলিন্ডার, সিলিন্ডার মানে কি বেলুন, এর আয়তনের অনুপাত চাইছে। তাহলে কোনক আর বেলুন, সিলিন্ডার মানে বেলুন, এদের আয়তনের অনুপাত চাইছে, তাই না? তো কোনকের আয়তন বের করার সূত্র আমরা একটুকে পড়লাম না, যে 1/3 পাই r², পড়ছি কিনা, এটা আমরা পড়ছি কিনা। আর বেলুনের একটু আগে পড়লাম না, পাই r², কথাটা খেয়াল করবেন। এই বেলুন মানে কি, সিলিন্ডার। তাহলে কোনক আর সিলিন্ডার এদের আয়তনের অনুপাত আছে। কোনকের সূত্র এইটা আয়তনের, বেলুনের সূত্র এইটা। এখান থেকে পাই r², দুই পাশ থেকে বাদ যায়, ভাগ করলে তাহলে থাকে 1/3, থাকে এখানে 1। কথাটা খেয়াল করবেন, পাই r² দ্বারা দুইটা রাশিকে ভাগ করলে এখানে থাকে শুধু 1/3, এখানে থাকে 1। এখন এইটা তো ভগ্নাংশ আকারে আছে, ভগ্নাংশ আকারে অনুপাত থাকলে ভাঙে কিভাবে, মনে আছে? এটাকে কিছু দ্বারা গুণ করা যায়, যেমন এটাকে 3 দ্বারা গুণ করেন, এটাকে 3 দ্বারা কেন গুণ করবো, ভগ্নাংশ ভাঙানো থাকবে 1, এখানে থাকবে 3, এটা হচ্ছে আনসার। যারা বুঝি নাই আর একবার আসি, কোনক আর বেলুন এদের আয়তনের অনুপাত চাইছে। তাহলে কোনকের সূত্র হচ্ছে 1/3 পাই r², আর বেলুনের আয়তন বের করার সূত্র হচ্ছে পাই r²। তো পাই r² দ্বারা দুইটাকে ভাগ করলে থাকবে 1/3 আর 1। এখন এইটাকে মডিফাই করতে হবে, 3 দ্বারা গুণ করে মডিফাই করতে হবে। 3 দ্বারা কেন গুণ করব, এটাকে পূর্ণ সংখ্যায় নিয়ে আসতে হবে, ভগ্নাংশে রাখা যাবে না। তাহলে 1:3 পরীক্ষায় আসতে পারে, নিবন্ধন পরীক্ষায় আসতে পারে, এগুলো নিবন্ধনে বেশি আসে, বুঝছে কিনা? দেখছেন কত ম্যাথ আপনাদের এই 2 কোর্সে, কত ম্যাথ করাইলাম, তাও মনে হচ্ছে আরো করানো লাগতো। লাস্ট একটা বিসিএস এর অঙ্ক করাই আপনাদের বিদায় দিব আজকে, আর 2টা ক্লাস হবে আপনাদের ত্রিকোণমিতির। একটি সাবানের আকার 5 সেন্টিমিটার, 4 সেন্টিমিটার, 1.5 সেন্টিমিটার হলে 55 সেন্টিমিটার দৈর্ঘ্য এবং 48 সেন্টিমিটার প্রস্থ, 30 সেন্টিমিটার উচ্চতা বিশিষ্ট একটি বাক্সের মধ্যে কয়টি সাবান রাখা যাবে? তো সাবানের আয়তন বের করবো আর বাক্সের আয়তন বের করবো। বাক্সের আয়তনকে সাবান দ্বারা ভাগ করলে পেয়ে যাবো। যেমন আপনাকে একটু সহজভাবে বুঝাই বিষয়টা, এর ভিতর তো পিন আছে, তাই না? তখন আপনাকে যদি আমি প্রশ্ন করি যে এরকম কয়টা পিনের বার এর ভিতরে রাখা যাবে, তাহলে কিভাবে বের করতে পারেন আপনি বলেন তো? আপনার মাথায় কি আইডিয়া আসবে? আপনি এর ক্ষেত্রফল এর আয়তন বের করবেন, এর আয়তন বের করবেন। এই বড় আয়তনকে ছোট আয়তন দ্বারা ভাগ করলে বুঝতে পারবো যে কয়টা এখানে পিনের বার রাখা যাবে, সোজা হিসাব। তো আগে আমরা সাবানের আয়তন বের করি, সাবানের আয়তন। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ আর উচ্চতা গুণ করতে হবে। 1.5 মানে 3 এর অর্ধেক না? 1.5 মানে কি 3 এর অর্ধেক, যখন 10, 3 × 10 = 30, তাই না? যখন 10, 3 × 10 = 30। আবার বলি 1.5 মানে 3 এর অর্ধেক, 1.5 এর পরিবর্তে 3/2 লেখা যায়। এবার আমরা বাক্সের আয়তন বের করি। এগুলো কিন্তু অ্যান্সার শিটে নেই। কত? দৈর্ঘ্য 55, 48, 30। এবার আমরা গুণ করব। তো 55 আর 3 গুণ করলে এটা হয় না, সেটা ভুল হয়েছে। হ্যাঁ, 3 50 150 আর 3 5 15, তার মানে 165, 1650 তো হয়, আর 48। তো 1650 আর 48 গুণ করি, 8 0 0, 5 আর 40 হাত থাকে, 40 0 হাত থাকে 4, 6 48 আর 4 52, 2 থাকে 5, 8 8 5 13।
4 শূন্য 0, 4 5 20, 0 হাত থাকে 2, 4 7 24 আর 2 26, 6 থাকে 2, 4 কে 4 দিয়ে 6, 0 0 2 6 3 9 7। যদি গুণে ভুল না করি এটা হবে আর কি। এটা হলো বাক্সের আয়তন, হলো সাবানের আয়তন। এখন সাবান রাখা যাবে, সাবান রাখা যাবে কিভাবে পাবো? এই যে সম্পূর্ণ বাক্সের আয়তনটাকে আমরা এটা দ্বারা ভাগ করলে পাবো। 0 0 কাটা। এবার কত দিয়ে কাটা যায়? 3 20 60 3 25 75 3 26 26 দিয়ে কাটলাম। তাহলে 3 26 78 থাকে, এখানে 1 3 4 12 4 একটা 0, 2640। কাটাকাটি যারা বুঝি নাই, 0 0 কাটছে, 3 দিয়ে এটাকে ভাগ করলে 26 থাকে 1, 1 আর 2 মিলে 12, 3 দিয়ে 12 কে ভাগ করলে 4 থাকে একটা 0। তাহলে সম্পূর্ণ বাক্সের আয়তনকে সাবানের আয়তন দ্বারা ভাগ করলে আমরা এটা পাবো কি, কয়টা সাবান রাখা যাবে। তো মোটামুটি এই ছিল আজকের ক্লাস। আপনাদের আরেক 2টি ক্লাস হবে ত্রিকোণমিতি, তাহলে কোর্স শেষ। মোটামুটি ঈদের ছুটির আগেই আপনাদের কোর্সটা শেষ করে যাব। আগামীকাল ক্লাস নাও নিতে পারি, একটা প্রোগ্রাম আছে, যদি নেই আমি জানাই দেবো, না নিলেও সেটা জানাই দেবো। নেক্সট উইকের শনি সোম, নেক্সট উইকের 2 দিনের মধ্যে ক্লাস শেষ করে দেবো ইনশাআল্লাহ। তো তখন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আর কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে করতে পারেন, কোনো বিষয়ে জানার থাকলে আমাকে বলতে পারেন। ওকে, ভালো থাকেন, আল্লাহ হাফেজ।